হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অনেক দিন ধরে ক্লাসটা অফ ছিল। তো আজকে হচ্ছে আমাদের এটা প্লেলিস্টটা কমপ্লিট হবে। তো এখন আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে হচ্ছে আমরা আজকে মানে ক্লাসটা দিতে পারিনি। এখন থেকে হয়তো রেগুলার ক্লাস চলে আসবে। তো আমরা ক্লাস শুরু করে থাকি। তো আমাদের হচ্ছে বাকি ছিল হচ্ছে 3.5, মানে শেষের পাটিগণিত অংশ, মানে পাটিগণিতটাকে আমরা কিভাবে বীজগণিতে করবো সেটাই আর কি। তো আমরা হচ্ছে একটা জিনিস নোটিস করব, যদি আমরা ম্যাথগুলো দেখি, তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা থেকে ম্যাথ খুবই কম আসে। যদি আসে সেটা হচ্ছে ওই বনভোজনে যাওয়ার, মানে কে কতজন গেছে, এতজন যায়নি, এটা বৃদ্ধি পেয়েছে, এই ম্যাথটাই জাস্ট আসে। অন্যান্য ম্যাথ খুবই কম আসে, আসলেও সেটা ক বা ক্ষয়ে চলে আসে। তো আমরা শুরু করি। সরি। আচ্ছা, তো আমাদের হচ্ছে কয়েকটা সূত্র আমরা ক্লাস 6, 7, 8এও, মানে এইটেই পেয়েছি আমরা মূলত। সেটা হচ্ছে এর একটা ব্যাপার, সরল মুনাফা। সরল মুনাফা বা মুনাফা, সরল মুনাফা কি জানি, I = PNR, এই সূত্রটা আমরা সবাই জানি না, কিভাবে আসছে এটাও আমরা জানি। এখানে আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে কি, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে মুনাফার হার। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এটা আমাদের তেমন কোনো না, এটা জাস্ট এমসিকিউর জন্য আমাদেরকে মনে রাখলেই হবে। অনেক সময় আর কি বলে যে সরল মুনাফার সূত্রটা হচ্ছে একটু ইলাবোরেটলি দেখো, তখন আর কি এটা দেখাবো। এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বইয়ে একটা আমাদের ভুল আছে, সেটা হচ্ছে স্ববৃদ্ধিমূল আর হচ্ছে চক্রবৃদ্ধিমূল, মানে চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের বইয়ে বলা হয়েছে কি, চক্রবৃদ্ধি মুনাফা কি বলা হয়েছে জানো? চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা C=, দেখানো হয়েছে কি জানো, P × 1 + R⁴ মাইনাস, মাইনাস পি না, এইটা এইটা হচ্ছে তোমার, আমি যখন ক্লাস 8-এ ছিলাম, ক্লাস 8-এর বইয়েও সেম ভুল করা ছিল। আমি ক্লাস 8-এ ছিলাম 2018 সালে। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, আজ এই বছর অনুযায়ী 8 বছর হচ্ছে। এর আগে থেকে এটা ভুল পড়ানো হচ্ছে যে এইটা চক্রবৃদ্ধি মুনাফা না, এটা চক্রবৃদ্ধি মুনাফা না। তোমরা যখন অনুশীলনীতে ম্যাথ করতে যাবা, তখন দেখবা যে এই সূত্র দিয়ে তোমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারতেছো না। কি করতে হচ্ছে, এটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলতে পারবো না, আমরা এটাকে এটাকে হচ্ছে বলতে হবে আমাদের সবৃদ্ধি মূল। এটা হবে আমাদের সবৃদ্ধি মূল। দেখবা যে তোমরা যখন ম্যাথ করতে যাবা, তখন সবৃদ্ধি মূলটাকে, সবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে এটা, এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কখনোই না, ঠিক আছে। এটা আমরা তাহলে একটু ঠিক করে লিখি, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল এ দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে 1 + R⁴ এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল। এটা আমাদের ভুল, এটা ভুল, এটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট। এখন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কোনটা, দেখো, চক্র বৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি হচ্ছে, দেখো, মুনাফা কি, যে লাভটা তোমার, তাই না, 1 + R⁴ এখানে দেখো তো, এটা কোনোভাবে মুনাফা হইতে পারে? এটা কোনোভাবে মুনাফা হওয়া সম্ভব? তুমি এখানে এটা তুমি আসলের সাথে তুমি একটা চক্রবৃদ্ধি অনুসারে একটা হার তুমি গুণ করতেছো, তাহলে কি তোমার এটা কখনো মুনাফা হবে? মুনাফা কিভাবে হবে? মুনাফা হবে তুমি হচ্ছে যখন এখান থেকে আসলটা বাদ দিবা, তাই না? তুমি এখান থেকে যখন আসলটা বাদ দিবা, তখনই তোমার মুনাফা হবে। এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। এটা সূত্রটা আমাদের ভুল ছিল, এটা হচ্ছে আসল সূত্র। তো আমরা এখন ম্যাথে চলে যাই, ঠিক আছে।
তো বলা হয়েছে কি শতকরা 7 টাকা হারে সরল মুনাফায় 650 টাকা 450 টাকা টাকার 6 বছরে মুনাফা কত? আচ্ছা দেখো, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এটা সরল মুনাফা বলছে না, সরল মুনাফা যদি শুধু মুনাফা বলতো তাহলে আমরা সেম সূত্র ইউজ করতাম। কি জানি, আই ইকুয়ালস টু পিএনআর, রাইট? আসল কত, কত টাকার বলছে সেটাই হচ্ছে আসল। প্রশ্নে দেখবা যে কত টাকার মুনাফা বলছে, যে যত টাকার মুনাফা ওই যত টাকাটা হচ্ছে তোমার আসল। তাহলে 650, সময় কত? 6 বছর, এই যে 6 বছর। কত টাকা হার? শতকরা হার 7 টাকা, 7/100, এটা 7%, 7/100। তাহলে এটা হিসাব করো কত আসে। 273 টাকা। এটাই হচ্ছে আমাদের answer, ঠিক আছে? আচ্ছা, এই যে এখনই আবার একটা নতুন দেখবো আমরা। বার্ষিক শতকরা 6 টাকা হারে চক্র চক্রবৃদ্ধি মুনাফা 15,000, 15,000, 15,000 টাকার 3 বছরের এই যে দেখো, সব বৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বুঝাই বলি চক্রবৃদ্ধি মুনাফাটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তোমরা হচ্ছে ডিপিএস নাম শুনছো, তারপর হচ্ছে এফডি এর নাম শুনছো, শুনছো না? ডিপিএস আমাদের কি? ডিপিএস হচ্ছে আমাদের সরল মুনাফা। কিভাবে সরল মুনাফা? তুমি মনে করো যে প্রতি মাসে কত, মনে করো 100 টাকা করে দিচ্ছ, ঠিক আছে? সেই 100 টাকা হচ্ছে তুমি মোটামুটি 3 বছর যাচ্ছে তোমাকে লাভ দিবে হচ্ছে, মনে করো 8 টাকা করে লাভ দিচ্ছে, ঠিক আছে? 100 টাকা, এটা হচ্ছে তোমার কি সরল মুনাফা। বাট ফিক্সড ডিপোজিট বা এফডি এর যে নামটা তোমরা শুনেছো, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের ব্যাপারে যদি আমি বলি, তাহলে তোমার মনে করো একসাথে তুমি মনে করো যে 1 লাখ টাকা তুমি রাখলা একটা ব্যাংকে, তুমি 1 লাখ টাকা রাখছো, তোমার ওইটা এখন বছরে বছরে টাকাটা বাড়তে থাকতেছে। কিভাবে বাড়তেছে? চক্রবৃদ্ধি হারে বাড়তেছে, ঠিক আছে? মনে করো এখন তোমার কত হইলো, তুমি মনে করো তোমাকে ওইখানে ইন্টারেস্ট দিচ্ছে 1 টাকা, ঠিক আছে? 1 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে তোমার এটা 1 বছরে তুমি পাবা 2 টাকা লাভ। তার পরের বছরে 2 বছর হয়ে যাবে তোমার এটা 4 টাকা, তারপরে হয়ে যাবে কত টাকা জানো? তোমার 8 টাকা। এইভাবে তোমার বাড়তে থাকবে, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। মানে এফডিটা হচ্ছে
আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ওইখান থেকে আমরা চক্রবৃদ্ধি বা সববৃদ্ধি মূলটা আমরা পাই। আর তোমার এমনি যেটা আছে ডিপিএস বলো, সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তো আমরা বুঝতে পারলাম। তো এখন দেখো, আমরা সববৃদ্ধি মূলের সূত্র জানি, a ইকুয়ালস টু কত, p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সববৃদ্ধি মূলের সূত্র। তাহলে p কত দেওয়া আছে, 15,000, 1 প্লাস r এর মান কত, 6/100, n কত, 3। এটা আমাদের আসতেছে হচ্ছে 17,865.24 টাকা। তাহলে আমরা জানি কি, দেখো এবার হচ্ছে আমরা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। আচ্ছা দেখো তো, এইটা এইটা আর এটা সেম না? সেম তো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ বলতে পারি না? সববৃদ্ধি মূল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তাহলে হচ্ছে আমরা কি পাবো, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে হচ্ছে এটা পি, এ মাইনাস পি। দেখো এ কত পাইছো, 17,865.24 মাইনাস 15,000, তাই না? এত টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু নদী নৌকার ম্যাথ করব। নদী নৌকার ম্যাথ আমাদেরকে এতেও করতে হবে, এইচএসসি লাইফেও করতে হবে, সেটা ভেক্টরে। ঠিক আছে। আচ্ছা, একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি1 ঘন্টার ঘন্টায় এক্স এম কিলোমিটার যেতে পারে। স্রোতে অনেকগুলো পথ যেতে তার টি2, স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে। পথ আচ্ছা দেখো, আচ্ছা স্রোতের বেগ। আচ্ছা মনে করো তুমি এখন নৌকা চালাচ্ছ, ঠিক আছে? না, নৌকার ব্যাপারে আমরা না বলে আমরা হচ্ছে সিঁড়ির ব্যাপারে দেখি। দেখো তোমরা তোমরা যখন সিঁড়িটা উঠো, তোমাদের কষ্ট বেশি হয় না? বেগটা একটু কম থাকে। আবার যখন দেখো যে তোমাদের হচ্ছে যখন নিচে নামো, তখন তোমাদের জন্য সুবিধা হয় না, কারণ সেটা ঢালু থাকে। ঢালু থাকে দেখে তোমাদের বেগটাও বেশি বৃদ্ধি হয়। সেম ভাবে আমরা বলতে পারি, তোমরা যখন নৌকা চালাবা, মানে তোমরা এখন মনে করো মাঝি, তোমরা এখন নৌকা চালাচ্ছ, তোমরা এখন স্রোতের অনুকূলে,
মানে স্রোতের দিকে তোমরা যাচ্ছ, অর্থাৎ তুমি যে আগাচ্ছ তোমাকে স্রোত তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি যে আরো এক্সট্রা ফোর্স দিচ্ছ সেটাও তোমাকে নিয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে কি দুইটা বেগ একসাথে যোগ হয়ে যাচ্ছে। আবার দেখো স্রোতের প্রতিকূলে, তুমি এটা মনে করো আমার স্রোত, এটা মনে করো তোমাদের নৌকাটা। আমার এই স্রোতটা কি করতেছে, তোমাদের নৌকাটাকে এই পাশে নিয়ে যাচ্ছে, রাইট? আবার তোমাদের এই নৌকাটা কি করতেছে, তোমাদের এই নৌকাটা করতেছে কি স্রোতের বিপরীতে যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে। তাহলে কি তোমাদের স্রোতের বেগটা কম হবে, অর্থাৎ বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, দেখো আমরা একটা সূত্র জানি, যারা হচ্ছে ফিজিক্সের গতি চ্যাপ্টারটা করছো, আর যারা হচ্ছে তোমরা এই করো নাই, মানে আর্টস এর যারা, তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা একটা সূত্র জানি কি, এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি। এস হচ্ছে আমাদের কি, এস হচ্ছে আমাদের সরণ, ভি হচ্ছে আমাদের বেগ, আর টি হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, আমরা যদি বেগ আর সময় গুণ করি তাহলে হচ্ছে আমরা কি সরণ পাবো। এখন আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখো, একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে কি গেছে, T1 ঘন্টায় x কিলোমিটার যেতে পারে। আমাদের এখানে ডিরেক্ট বেগটা দেওয়া নেই, বেগটা দেওয়া থাকলে তো আমাদের এই প্রশ্ন তো আর করতো না। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় x কিলোমিটার গেছে। তো ব্যাপারটা দেখো, আমরা ধরি স্রোতের স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, স্রোতের বেগ ইউ, আর নদীর বেগ হচ্ছে ভি, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে যখন বললাম যে যখন আমার এই স্রোতটা তোমাদের নৌকাকে ওই পাশে নিয়ে যাচ্ছে, তোমরা ওই পাশে যাচ্ছ, আমাদের বেগটা কি যোগ হচ্ছে। তাহলে নৌকার অ্যাকচুয়াল বেগটা কত, স্রোতের বেগ প্লাস আমি যে বেগটা দিচ্ছি সেটার বেগটা না? তাহলে কি ইউ প্লাস ভি, রাইট? ইউ প্লাস ভি। তাহলে দেখো, তাহলে স্রোতের অনুকূলে আমরা কি বলতে পারি, স্রোতের অনুকূলে কি হচ্ছে, স্রোতের অনুকূলে ভি প্লাস ইউ, এটা হচ্ছে আমাদের মেইন বেগটা। এই বেগে আমরা কি করতেছি, এই ভি প্লাস ইউটা আছে না, এটাই হচ্ছে ওই বেগটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু এস বাই টি লিখতে পারি না? অর্থাৎ ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কি এস বাই টি লিখতে পারি, পারি তো? তাহলে দেখো ভি প্লাস ইউ, এস, এস এর মান কত, এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার না? আবার বলছে আচ্ছা, স্রোতের অনুকূলে দেখো ওই পথ মানে এই এক্স কিলোমিটার যেতে তার T2 সময় লাগে। বুঝতে পারছি কি, মানে তুমি স্রোতের প্রতিকূলে গেছো T1 ঘন্টায় এক্স কিলোমিটার, সেই, আচ্ছা তোমাদেরকে সংখ্যা দিয়ে বুঝাই, তুমি মনে করো 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছো, সেই 10 কিলোমিটারই তুমি যদি অনুকূলে যাইতা তাহলে তোমার T2 সময় লাগতো। ঠিক আছে, মানে তাহলে 30 মিনিটের মতো সময় লাগতো এইরকম মনে করো। তাহলে হচ্ছে এটা কি আমাদের T2, তাই না? এখন স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে ভি মাইনাস ইউ করবো আমরা, এক্স ডিভাইডেড বাই কত, T1। সেম ভাবে কেন করলাম, দেখো ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, এই ভিটা এখন কি ভি মাইনাস ইউ, রাইট? আমার এখন প্রতিকূলে যাচ্ছি, ভি মাইনাস ইউ, বেগটা আমার ভিন্ন, এক্স, এক্স আমি সেম পথে গেছি না, এক্স আর হচ্ছে কত সময় লাগছে আমার T1, তাহলে এখানে হচ্ছে T1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তাই তো এখন আমি যদি 1 আর 2 যোগ করে দিই,
1 আর 2 যদি যোগ করে দেই তাহলে আমি কি পাবো? একটা ইস্যু পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি একটা যোগ করে দিলাম, 1 যোগ 2, 1 যোগ 2 করলাম, তাহলে কি আসবে? ভি প্লাস ইউ। এটা তোমাদের মুখে মুখে করতে হবে, এখন তোমরা বড় হইছো। ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই টি টু। দেখো 2v ইকুয়ালস টু কি লিখা যায়? এক্স টি, এটা টি ওয়ান না, তো এটা টি ওয়ান, এটা হচ্ছে টি টু, টি টু মাইনাস এক্স টি ওয়ান, ঠিক আছে? তাহলে আমি এই সাইড একটু মিশিয়ে দিই, কারণ আমার আরেকটা জিনিস লাগবে আবার। তাহলে ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? এক্স ডিভাইডেড বাই টু। দেখো এক্স এখানে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি লিখা যায়? 1 ডিভাইডেড বাই টি টু মাইনাস 1 ডিভাইডেড বাই টি ওয়ান। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। এখন আমাকে কি বের করতে হবে? ইউ। আমাকে এখন ইউ বের করতে হবে। তাহলে দেখো আমি যদি 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিই তাহলে আমার আরেকটা চলে যাবে, তাই না? বা আরেকটা করতে পারি, 1 থেকে আমরা 2 বিয়োগ দিয়ে দিই, তাহলে মাইনাসের হিসাবটা চলে যাবে। ভি প্লাস ইউ, এটা প্লাস মাইনাস কেন নিছি? আচ্ছা দেখো এখানে হচ্ছে প্লাস চলে আসবে, ঠিক আছে? এটা প্লাস, এই যে এটা তো যোগ করছি না, এই যে যোগ করছি, তাহলে এখানে এই যে আবার প্লাস মাইনাস ভাইবো না কেউ। আচ্ছা, তাহলে ভি প্লাস, এখানে ভি প্লাস ইউ কি ছিল? এক্স ডিভাইডেড বাই টি টু। ভি মাইনাস ইউ কি ছিল? এক্স ডিভাইডেড বাই টি ওয়ান। মাইনাস করবো, চিহ্ন পরিবর্তন করে দাও। এগুলা ক্লাস 7-8 শিখে আসছি আমরা। তাহলে এটা মাইনাস, এটা কাটা, তাহলে এখানে 2u ইকুয়ালস টু এক্স টি টু মাইনাস এক্স টি ওয়ান, বা u ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই টু 1 ডিভাইডেড বাই টি টু মাইনাস 1 ডিভাইডেড বাই টি ওয়ান। বুঝতে পারলাম এটা কেমনে করলাম? এক্স কমন নিলাম, এক্স কমন নিলে কি হবে? 1 ডিভাইডেড বাই টি টু মাইনাস 1 ডিভাইডেড বাই টি ওয়ান, আর 2টা এই পাশে নিচে ভাগ করে দিব না, ওইটাই করছে। তাহলে আমাদের কি অ্যান্সার বের হয়ে গেল, এটাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা নদী নৌকার আরেকটা ম্যাথ করবো। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট কিন্তু সোজা। তোমরা এইচএস, তোমরা তো অভিদাতাকে চিনো, ওই অভিদাতার মতো বলতে হবে। আমাদের মোটো হচ্ছে আমরা সব ধরনের ম্যাথ করব, মানে সহজ ম্যাথ করব, কিন্তু কোনোটাই বাদ দিব না, ঠিক আছে? অভিদাতার ক্লাস আমিও করছি এইচএস তে। দেখো একজন মাঝির মাঝির কেন, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে, 15 km যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময়। সে স্রোতের অনুকূলে, সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে
ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি যে তোমাদের ভিডিওটা চলতেছে নাকি। হ্যাঁ, ভিডিও চলতেছে। আচ্ছা, তো দেখো আমরা তখন একটা সূত্র কি দেখলাম, এস ইকুয়ালস টু ভিটি, রাইট? এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে। দেখো আমাকে বলছে কি, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। মানে তুমি 15 কিলোমিটার গেছো, এখন তুমি সেখান থেকে ব্যাক করবা, তোমার সেখান থেকে ব্যাক করতে আর যেতে টোটাল তোমার সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। মানে একবার তুমি স্রোতের প্রতিকূলে গেছো, আরেকবার স্রোতের অনুকূলে, এই টোটাল মিলাই তোমার লাগছে হচ্ছে 4 ঘন্টা। বুঝতে পারছো? মানে দেখো তোমাকে একটা কথা মানে বুঝাই দিই আরো ভালো করে, কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো মনে করো এটা নদীটা যাচ্ছে, এখন নদীর স্রোতটা কি, তুমি এখন যাচ্ছ নদীর এই পাশে, তুমি এখন এই পাশে যাচ্ছ, মনে করো একই সাথে তুমি যাচ্ছ, স্রোতেও একদিকে, তো তোমার হচ্ছে কি স্রোতের অনুকূলে তুমি যাচ্ছ, এখন তুমি যে ব্যাক করবে, যে ব্যাক করলা, আমার স্রোত তো এদিকেই যাচ্ছে আর তুমি যাচ্ছ এইদিকে, তাহলে এমন হচ্ছে না? তাহলে কি প্রতিকূল হচ্ছে। তাহলে স্রোতের অনুকূল, স্রোতের তুমি এখানে 4 ঘন্টা যে লাগছে, 4 ঘন্টার মধ্যে তুমি টোটাল কি করছো, তুমি 15 কিলোমিটার স্রোতের অনুকূলে গেছো, আবার 15 কিলোমিটার তুমি স্রোতের প্রতিকূলে গেছো। ঠিক আছে, তাহলে তারপর হচ্ছে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, কি বলছে, যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। এটা কথাটা বুঝতে পারছো? মানে তুমি স্রোতের অনুকূলে, তোমাকে একটা কথা বললাম না যে তোমার ওই যে স্রোতে এতক্ষণে গেছো 1 ঘন্টায়, প্রতিকূলে 1 ঘন্টায় গেছো, অনুকূলে তুমি আধা ঘন্টায় চলে গেছো, তাহলে হচ্ছে তোমার কি, তুমি এই যে 1 ঘন্টায় মনে করো তুমি 5 কিলোমিটার গেছো, এটা কি স্রোতের অনুকূলে, কারণ তোমার স্রোতের দিকে তুমি যাচ্ছ। তারপর দেখো স্রোতের প্রতিকূলে ততক্ষণে তুমি কি করছো, 3 কিলোমিটার গেছো, মানে 1 ঘন্টায় তুমি তখন স্রোতের প্রতিকূলে কতটা যেতে পারছো, 3 ঘন্টা। তাহলে আমাদের কাছে দুইটা জিনিস, আমাদের দুইটা শর্ত দিয়ে দিছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিব, ধরি ধরি দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ ও দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ হচ্ছে আমরা ধরলাম ইউ, আর হচ্ছে কি দাঁড়ের বেগ মানে নৌকার বেগ, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা ভি ধরি, ভি ধরি, এটা বেটার। আর হচ্ছে কি স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন দেখো সেটা হচ্ছে যে দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ যে তোমরা নির্ণয় করবে, আচ্ছা কত ম্যাথটাতে ওইখানে এককটা কি দিব, ওইখানে একক হবে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ হবে, বা কিমি পার ঘন্টা। কারণ দেখো ওইখানে কিলোমিটার ছিল আর ঘন্টায় হিসাব করা হয়েছে, সেই কারণে এটা হচ্ছে ওইটার এককটা হবে, সামনের ম্যাপটা যেটা করলাম ওটা। আচ্ছা এখন দেখো এখানেও আমাদেরকে এই যে কিলোমিটার পার ঘন্টায় ধরতে হবে, ঠিক আছে? কেন, কারণ এখানে কিলোমিটারে ধরতেছি, কিলোমিটার ঘন্টা ঘন্টা, ঠিক আছে? আচ্ছা প্রথম শর্ত অনুযায়ী, প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে আমরা স্রোতের প্রতিকূলে গেছিলাম একবার, আগে আমরা অনুকূলে হিসাব করি। তাহলে স্রোতের প্রতিকূলে দেখো আমাদেরকে এখানে কি বলছে, আমাদের টোটাল সময় দেওয়া হচ্ছে 4 ঘন্টা, আমরা 4 ঘন্টা কেমনি মিলাবো, দেখো এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু কি, এস বাই ভি না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি, টি ইকুয়ালস টু এস ওয়ান বাই ভি ওয়ান প্লাস এস টু বাই ভি টু, এভাবে লিখতে পারি না? এস থ্রি প্লাস টোটাল সময়টা প্লাস ডট 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 ডট, এভাবে লিখতে পারি না? পারি তো। তাহলে দেখো
তাহলে কি লিখতে পারবো? S1, এটা হচ্ছে আমাদের টোটাল সময়। তাহলে আমাদের টোটাল সময় 4 দেওয়া আছে। আমাদের এখন কি স্রোতের অনুকূলেরটা বের করতে হবে। V প্লাস ইউ ডিভাইডেড বাই কতক্ষণ, এটা হচ্ছে আমাদের কি, সরি, উপরে হচ্ছে কি দূরত্বটা লিখতে হবে না, 15 কিলোমিটার গেছে আমাদের। আর এখানে হচ্ছে V প্লাস ইউ, আর হচ্ছে স্রোতের প্রতিকূলে V মাইনাস ইউ। একটা শর্ত পাইছি, আমার অবস্থাই খারাপ শরীরের। আচ্ছা, দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে দেখো আমার কি বলছে, দ্বিতীয় শর্ত মতে এটাকে আমাকে কি বলছে, T1 ইকুয়ালস টু T2, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো T1 ইকুয়ালস টু T2 লিখলাম। তাহলে এখানে কি লিখতে পারবো, T1 আমাদের 5 কিলোমিটার গেছে, 5 ডিভাইডেড বাই কি V প্লাস ইউ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই V মাইনাস ইউ লিখতে পারবো। এই যে স্রোতের অনুকূল স্রোতের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের 2 নম্বরে। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের ম্যাথ শেষ। দেখো কেমনে সিম্পলিফাই করব, একটু জায়গা নিয়ে আমরা দেখো দুইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি কিভাবে লেখা যায়, আর গুণ করে দাও বা বজ্র গুণন বলি যে আমরা, ওইটা করে দাও। বর্জ্য গুণন না, বজ্র গুণন, ঠিক আছে? তাহলে এটা 5v, 5v মাইনাস 5u ইকুয়ালস টু 3v প্লাস 3u, লেখা যায় না? যাই তো, তাহলে হচ্ছে দেখো এটা যদি এই পাশে নিয়ে যাই 2v, এটা এই পাশে নিয়ে গেলাম ইকুয়ালস টু 8u বা v ইকুয়ালস টু 4u, রাইট? আচ্ছা, এখন দেখো v এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের কি u চলে আসবে। তাহলে দেখো 1 নাম্বার তাহলে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়ার মতো করে ফেলবো। তাহলে কি করব, কি করা যায়, দেখো 15 ডিভাইডেড বাই 4u প্লাস u প্লাস 15 ডিভাইডেড বাই 4u মাইনাস u ইকুয়ালস টু 4, ঠিক আছে? তাহলে এখানে কি পাবো, দেখো 5u তাহলে 1 বাই ইউ প্লাস 3u না 5 বাই ইউ ইকুয়ালস টু 4, তাহলে ইউ 1 প্লাস 5 ইকুয়ালস টু 4 বা ইউ ইকুয়ালস টু কি 4 ইউ ইকুয়ালস টু 6, ইউ ইকুয়ালস টু 3/2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটাই তো। তাহলে অতএব v ইকুয়ালস টু কি লেখা যায়, v ইকুয়ালস টু 4 ইন্টু 3/2 ইকুয়ালস টু 6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলাম? এই যে এখানে মানটা বসে দেবো, এই যে 3 নম্বরে সিম্পলিফাই করে যেটা বের করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রবলেম হলে আমাদের পেজ আছে, ওখানে জানাতে পারো। পেজ তো না, গ্রুপে, পেজে তো আমাদের এমনি নর্মাল ইয়ে দেওয়া হয়। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ এগুলোর ক্লাসও চলে আসবে। তোমাদের ফিজিক্স আর হায়ার ম্যাথ এটাও আমি নিব। তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজির জন্য ভালো একজন মেন্টর আসবে, একজন তো না, 2জন টোটাল। তো ইনশাল্লাহ তোমাদের জন্য, আমাদের সাথে তোমাদের জার্নিটা শেয়ার করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করো। আচ্ছা, দেখো এখন হচ্ছে এগুলো একটু ফাল মার্কা জিনিস। একটি কাজ p দিনে এবং এখানে ক, p দিনে, একটি কাজ ক নামে একটা ব্যক্তি p দিনে এবং খ নামে 2p দিনে করে, ঠিক আছে? আচ্ছা, কাজ আরম্ভ
কাজ আরম্ভের পরে কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখেই চলে যায়। ঠিক আছে, বাকি কাজটুকু আর দিনে শেষ করছে, কাজটি কত দিনে শেষ হয়েছে? শেষ করার আগে কিছু বলি। মনে করো তুমি আর তোমার বন্ধু কাজ শুরু করছো, তোমার বন্ধু হচ্ছে একটু ফটকাবাজ, ঠিক আছে, মানে ঠিক মতো কাজ করতে চায় না। কি করছে, ও হচ্ছে কাজটা শুরু করার পরে, মনে করো তোমাদের মানে তুমি মনে করো কাজটা ও তোমার ফ্রেন্ড কাজ করে মনে করো 10 দিনে, তুমি সেই কাজটা হচ্ছে 20 দিনে শেষ করতে পারো। তোমার বন্ধুরা আছে মানে কর্মদক্ষতা একটু বেশি আর কি, ঠিক আছে, মানে সে একটু কাজ বেশি করতে পারে। তো এখন করছে কি, তোমার বন্ধু হচ্ছে একটু ফটকা টাইপের, 420, এখন চলে গেছে তোমাকে ছাড়ে দিয়ে যে তুই কাজ কর একা, আমি যাচ্ছি। তো চলে গেল। এখন বাকি কাজটা হচ্ছে তুমি একা তোমাকে নিজে করতে হয়েছে, আর তুমি মনে মনে বন্ধুকে গালাচ্ছ যে এই ব্যাটার জন্য আমার কাজটা এইভাবে করতে হচ্ছে। আচ্ছা, তো এখন তুমি বাকি কাজটা তোমার শেষ করতে আর দিন লাগছে, মানে মনে করো যে 5-6 দিনের মতো লাগছে। তাহলে তোমার হচ্ছে কাজটা টোটালি কত দিনে শেষ হয়েছে, আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, আমরা সবার আগে একটা জিনিস বের করবো যে একদিনে সে কত বেশি কাজ করতে পারে। আমাদের দেওয়াই আছে দিনে হচ্ছে 5 কাজ করতে পারে, 5। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে সর্বমোট কাজ হচ্ছে আমাদের x দিনে শেষ হয়েছে। ধরি সর্বমোট কাজ, আমাদের গোটা কাজ তো এক অংশই, কিন্তু আমরা একটু অন্যভাবে করি যাতে ম্যাথটা আমরা সবাই বুঝতে পারি আর সিম্পল হয় অনেক। সর্বমোট কাজ শেষ হয় কত দিনে? x দিন। ঠিক আছে, তাহলে তাহলে কি বলতো, তোমার দেখো ক একদিনে করছে কত, একদিনে করে আচ্ছা, ক কি করে, পি দিনে করে এক অংশ কাজ, রাইট? আচ্ছা, তাহলে ক একদিনে কাজ করে কত, 1/p অংশ কাজ, রাইট? সেম ভাবে খ একদিনে কত করবে, একদিনে করবে হচ্ছে 1/2p অংশ কাজ, তাই না? এটাই তো। আচ্ছা, তাহলে দেখো ক আর খ একদিনে একত্রে কতটা কাজ করে, তাহলে ক ও খ একদিনে করে 1+p 1/2p অংশ কাজ, বলতে পারি না? দেখো তো একদিনে তাহলে এ এতটুকু করছে, এ এতটুকু করছে, টোটাল কাজটা আমরা পাইলাম। এখন একটা ব্যাপার দেখো, আমরা সর্বমোট কাজটা শেষ হয় কত দিনে ধরছিলাম, এক্স দিনে, এক্স দিনে ধরছি। আর কাজটা বাকি কাজটা কত দিনে শেষ হয়, 8 দিনে। এই 8 দিনে
কে করে কাজটা? খ একা করে। তাহলে কি হচ্ছে তোমার, এরা একত্রে কতদিন কাজ করছে? এক্স মাইনাস আর না? বলো, দাঁড়াও তোমাদেরকে আবার বুঝাই দিই। দেখো, তোমার হচ্ছে কাজটা খ আর দিনে কাজটা শেষ করে, একাই শেষ করছে। তাহলে তুমি কাজটা ধরছো হচ্ছে এক্স দিনে, তুমি কাজ ধরছো মানে এক্স দিনে কাজটা শেষ করছো। তাহলে আমি যদি আর যে একা কাজটা করছে এটা যদি এক্স থেকে বাদ দিই, তাহলে হচ্ছে দুইজনে একত্রে কতদিন কাজ করছে এটা পেয়ে যাব। তাহলে সেম ভাবে দেখো, তাহলে অতএব ক ও খ কত, এক্স মাইনাস আর দিনে করে কত অংশ কাজ করবে বলো? এক্স মাইনাস আর ইন্টু, দেখো এখানে আমরা একটু লসাগু করে দিই, টু পি, টু পি না, লসাগু টু পি। তাহলে 1 + 2 এত অংশ কাজ। তাহলে কি করবো, 3/2p ইন্টু এক্স মাইনাস আর অংশ কাজ করছে। ঠিক আছে, এখন দেখো খ কি করছে, খ কি করছে, খ এখন একা আর দিনে কাজটা শেষ করছে। খ আর দিনে করে কত অংশ কাজ করছে বলো তো? এটা ওরা একসাথে করছে, তাই না? দেখো খ আর দিনে কত করছে, ও একদিনে কত করছিল, একদিনে 1/2p। তাহলে আর দিনে কত করবে বলো? আর দিনে করবে হচ্ছে 1/2p অংশ কাজ, তাই না? তাহলে এখন একটা জিনিস আমরা বলতে পারি না, দেখো তো, এরা যে একত্রে যে এই কাজটা যে করলো, এই কাজটা আর r+2p যদি আমরা যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ কাজটা পাবো না। দেখো তো, এই কাজটা এখানে যে ওরা একত্রে যে কাজটা করছে, আর বাকিটুকু কত করছিল, আর করছিল না? মানে খ করছিল না আর দিনে, r/2p অংশ কাজ করছে। তাহলে এই দুইটা কাজ যদি আমরা যোগ করি, তাহলে এক অংশ কাজ হয়ে যাচ্ছে, আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে মিশাই দিচ্ছি, তো এখানে আর বুঝার কিছু নাই উপরে, এখানে আমি একটু মিশাই দিই, কারণ আমার এখন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখো নিচের লাইনটা রাখছি, 3/2p x মাইনাস r প্লাস r/2p ইকুয়ালস টু 1 না? দেখো লিখতে পারি তো। এখন তাহলে আমরা হিসাব করি, দেখো আমাদেরকে এক্স এ করতে হবে। দেখো 2p যদি আমরা কমন নেই, 3x মাইনাস 3r প্লাস r ইকুয়ালস টু 1। ঠিক আছে, 2p কে ওই পাশে নিয়ে গেলাম, 3x মাইনাস 3 এখানে তাহলে মাইনাস 2r হয়ে যাবে, ইকুয়ালস টু 2p। 3x ইকুয়ালস টু কি করতে পারি, 2p প্লাস 2r। এটা তোমরা ভালো করেই জানো, x ইকুয়ালস টু 2/3 p প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আরো কিছু ম্যাথ আছে, তো আমাদের কিছু জিনিস, তোমাদের বেশি ম্যাথ নাই, আর মাত্র 3টা ম্যাথ আছে, তো এটা করলেই শেষ। ঠিক আছে, দেখো এই ম্যাথটা একটু মজার। দেখো, মিষ্টির, সবাই লিখো, মিষ্টির উপর মিষ্টির উপর মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন, মূল্য সংযোজন কর মানে ভ্যাট x%। একজন বিক্রেতা বিক্রেতা
ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? x equals to 15% ওকে, আর p equals to 2300 সম্ভবত। 2300 হলে ভ্যাটের পরিমাণ কত? ভ্যাটের পরিমাণ কত? তোমাদের মতো থাকতে আমিও এই ম্যাথটা ঠিক করে বুঝতে পারতাম না, বাট এখন তোমাদেরকে ঠিক করে বুঝাতে পারবো তো প্যার। আচ্ছা দেখো, আমাকে বলছে কি মিষ্টির উপর মূল্য সংযোজন পর x%। মানে তুমি মনে করো যে কিছু কিনতে গেছো, মিষ্টি কিনতে গেছো, সেখানে হচ্ছে তোমাকে মনে করো 10 টাকা ভ্যাট দিতে হচ্ছে। এটা আগে স্বপ্নতে ছিল যে 5 টাকা ভ্যাট দিতে হইতো, তোমার এখন মনে হয় দিতে হয় না। আচ্ছা, 100 টাকায় সম্ভবত 5 টাকা ভ্যাট দেওয়া লাগতো। যাই হোক, তো তুমি হচ্ছে মিষ্টি কিনতে গেছো, তো তোমাকে হচ্ছে 10 টাকা ভ্যাট দিতে হচ্ছে, হইলো। এখন দেখো একজন বিক্রেতা ভ্যাট সহ 5 টাকার পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? এখন সে তোমার কাছে ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রি করবে, ঠিক আছে? তাহলে তোমাকে কত টাকা ভ্যাট দিতে হবে তাকে, এটা তোমাকে বের করতে হবে। তো দেখো, একটু আমাদেরকে ঠিকভাবে এটা করতে হবে, একটু বুঝো, ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে। ধরি, যেহেতু এক্স আছে আমরা এক্স ধরতে পারবো না, আমরা অন্য কিছু ধরি। তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা হচ্ছে নর্মালি গণিতে ইংলিশের যে মানে ইংরেজির যে 26টা অ্যালফাবেট, সেখানে শেষের গুলো হচ্ছে আমরা চলক হিসেবে ব্যবহার করি, আর সামনের গুলো মানে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ওই ধ্রুবক হিসেবে ইউজ করি, মানে সংখ্যা হিসেবে ইউজ করি, ঠিক আছে? তো দেখো, পি টাকার মিষ্টিতে পি টাকার মিষ্টিতে ভ্যাট এর পরিমাণ y টাকা, ঠিক আছে? এখানে তোমরা বলতে পারবে না যে আচ্ছা ভাইয়া তাহলে তো পি ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 করলেই তো হয়, তাই না? তোমাকে কি এখানে বলছে কত টাকার উপর এক্সপার্ট? বলে নাই তো। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে 100 টাকায় x% ধরছে, তোমাকে এখন এই পি টাকার মধ্যে তোমাকে কতগুলা করতে হবে সেটা তোমাকে ধরতে হবে। আর এখানে যে পি টাকা বলছে, এটা তো ভ্যাট সহ তোমার পি টাকা, তুমি তো এখানে এ করতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে পি টাকাটা কি ছিল আমাদের? ভ্যাট সহ ছিল। তাহলে ভ্যাট বাদে, ভ্যাট বাদে ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য। দেখো এখন বুঝতে পারছো, এই যে পি টাকার মধ্যে ওয়াই টাকা ছিল হচ্ছে আমার ভ্যাট, তাহলে কি ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য কত? পি মাইনাস ওয়াই, মানে পি এর মধ্যেই ওয়াই ছিল। এবার বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে কি লিখতে পারি? অতএব x%, এইবার হচ্ছে আমাদের মেইন জিনিস, x% হারে, x% হারে ভ্যাট এর পরিমাণ কত হয়? পি মাইনাস ওয়াই এর এক্স বাই 100, তাই না? তাহলে কি এক্স ডিভাইডেড বাই 100 ইন্টু পি মাইনাস ওয়াই টাকা। হুম,
এখন এখন দেখো প্রশ্ন মতে দেখো আমরা যে এখানে ভ্যাটের পরিমাণটা যে বের করলাম x% হারে, পি টাকার মধ্যেই তো ওয়াই টাকা ছিল, তাহলে এই পরিমাণটা আর এটা সমান না? বলো তো, সমান তো? এটা আর এটা কি সমান? তাহলে দেখো প্রশ্ন মতে তাহলে y ইকুয়ালস টু x ডিভাইডেড বাই 100 p মাইনাস y। লেখা যায়। এখন একটু আমরা গুণ করে দিই, এটা 100y লিখতে পারি ইকুয়ালস টু px মাইনাস xy লেখা যায়। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, 100y প্লাস xy ইকুয়ালস টু px, বা y ইকুয়ালস টু কত লেখা যায়, px ডিভাইডেড বাই 100 ইন্টু, কিভাবে করলাম এটা তোমাদেরকে আরেকবার দেখাই। এই যে ওয়াইটা এখানে কমন নিচ্ছি, 100 প্লাস এক্স ইকুয়ালস টু px, এটা এখন এই পাশে নিয়ে যাও, দেখো এটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমরা ভ্যাটের পরিমাণ যদি, আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি, এই যে কত টাকা ভ্যাট দিতে হবে, এটা হচ্ছে ওয়াই। এই যে ওয়াই ধরছিলাম না, এই যে একটা অ্যান্সার পাইছি, এখন এখানে হচ্ছে আমাদের মান বসে দিলে আরেকটা অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু 15 আর p ইকুয়ালস টু 2300 হলে কি হবে, y ইকুয়ালস টু p কত 2300 ইন্টু x এর মান কত 15, 100 যোগ হচ্ছে 15, 2300 ইন্টু 15 ডিভাইডেড বাই 115, 300 টাকা। কত আসে? 300 টাকা। বুঝতে পারছি? আচ্ছা, এবার হয়তো বুঝতে পারছি যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, পি টাকার মিষ্টিতে আমরা ওয়াই টাকা, যে মানে তুমি মনে করো যে এখন 200 টাকা, তুমি ভ্যাট সহ 200 টাকা দিয়ে মিষ্টিটা কিনলা, সেই 200 টাকার মধ্যেই মনে করো তোমার 50 টাকা আছে, ঠিক আছে? তুমি 50 টাকার মিষ্টিতে কত, 50 টাকা, তোমার 200 টাকার মিষ্টিতে 50 টাকাই ভ্যাট, তাহলে মেইন দাম কত, 150 টাকা, 150 টাকা পাইছি। ঠিক আছে? তাহলে x% হারে ভ্যাটের পরিমাণ কত, 150 সাথে যদি আমরা ওই x% হারটা যদি গুণ করি, তাহলে আমাদের 50 টাকা আসবে না? আসবে তো। তাহলে তোমার আগে যেটা ধরছি, তাহলে ওই 50 আর এই 50 সেম। আমাদের তো এখানে মানটা দেওয়া নেই, আমাদের মানটা দেওয়া নেই দেখে আমরা হচ্ছে এটা সমান করে আমরা হচ্ছে y এর মানটা বের করছি। y হচ্ছে আমরা ধরছিলাম যে y কি, y হচ্ছে আমাদের ভ্যাটের পরিমাণ। এটাই করলেই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে মান বসায় দিছে, x ইকুয়ালস টু 15, p ইকুয়ালস টু 23, 2300, তাহলে হচ্ছে আমরা এখানে যদি মান বসাই দিই তাহলে হচ্ছে আমাদের 300 টাকা আসে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ঠিক আছে? এখন একটা হচ্ছে আমরা ম্যাথ করব, আর দুইটা ম্যাথ। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারে, 3.5 এর। ঠিক আছে? 3.5 এর সব থেকে ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, ওইটার আগেও আমরা একটা ছোট্ট ম্যাথ দেখি। এটা যদিও 3.2 রিলেটেড, তারপরও যেহেতু তোমাদের 3.5 এই ম্যাথটা দেওয়া আছে, তো আমি তোমাদেরকে এখানেই দেখে দিই। আগে বলা হয়েছে কোন সংখ্যা, তোমরা এই ম্যাথটা আগেও করছো, জাস্ট একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছে একটা কথা শুধু। কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত, বানান ভুল করছি সম্ভব, হ্যাঁ ভুল করে ফেলছি, শেষ, ক্যারিয়ার শেষ আমার, বানান ভুল। গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। এখন বলছি x টু দি পাওয়ার 5, দেখাও যে x to the power 5 plus 1 by x to the power 5 equals to
123। আচ্ছা ভাইয়া দেখো তো, তোমাদেরকে আমি এই ম্যাথটা করাইছি না? সেম ম্যাথটা তোমাদেরকে করানো হয়েছে, কিন্তু আমরা এই কথাগুলো আগে শুনিনি। কোনো সংখ্যা, ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি, সংখ্যার সমষ্টির মান এত। তো আমি এখন তোমাদেরকে দেখাই, আমাদের ম্যাথে হচ্ছে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত আর একটা হচ্ছে কি গুণাত্মক বিপরীত। তো যোগাত্মক বিপরীতটা দেখো, মনে করো আমি একটা সংখ্যা ধরলাম এ। আচ্ছা তোমাদেরকে এমনি সংখ্যা দিয়ে দিই। মনে করো আমি একটা সংখ্যা ধরলাম 10। 10 এর সামনে কি প্লাস বলা যায় না, শুধু নর্মাল 10? তাহলে এই 10 এর যোগাত্মক বিপরীত কি হবে? প্লাসের বিপরীত কি মাইনাস, যোগের বিপরীত কি বিয়োগ। তাহলে এটা কি যোগাত্মক বিপরীত হবে -10। আবার -10 এর যোগাত্মক বিপরীত হবে +10। এটা হচ্ছে আমাদের যোগাত্মক বিপরীত, বুঝতে পারলাম? এখন দেখো গুণাত্মক বিপরীত কি। গুণের বিপরীত কি ভাগ, ভাগের বিপরীত কি গুণ। তাহলে মনে করো আবার ওই 10 কেই ধরলাম, এখানে আমাদের যোগ বিয়োগের কাজ নেই, অর্থাৎ সামনে প্লাস মাইনাস থাকুক বা না থাকুক আমাদের ব্যাপার নেই। দেখো গুণাত্মক বিপরীত তাহলে কি 10। 10 কে আমরা যদি এখন উল্টায় দেই 1/10, তাই না? এটা হচ্ছে কি আমাদের গুণাত্মক বিপরীত, তাই না? গুণাত্মক বিপরীত। দেখো যোগাত্মক বিপরীত দুইটি রাশি যদি আমরা যোগ করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যোগাত্মক বিপরীত দুইটা রাশি যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের হচ্ছে 0। আবার যোগাত্মক বিপরীত দুইটা রাশি যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে, দেখো কি আসবে, তাহলে ওই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে, 2x হয়ে যাবে। আবার এটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার দেখো গুণাত্মক বিপরীত রাশি, এটা দেখো আগে এটা শেষ করি। দেখো 10 এর গুণাত্মক বিপরীত 1/10, রাইট? আবার 1/10 এর যদি আমরা গুণাত্মক বিপরীত দেখি তাহলে 1/1 = 10। এটা হচ্ছে 1/10 এর গুণাত্মক বিপরীত এটা। তাহলে এখন আমরা কি বলতে পারি, আমরা যদি গুণাত্মক বিপরীত যদি আমরা কি করি গুণ করি, 1/10 দুটি গুণাত্মক বিপরীত রাশির গুণফল হবে সব সময় 1। এটা হচ্ছে ধ্রুব সংখ্যা, ঠিক আছে? এখন যদি ভাগ করি তাহলে কি হবে? ভাগ করলে এটা এখন দেখতে হবে যে তুমি কোনটা ভাগ করতেছো। এখন সামনে যদি বড়টা থাকে, এটা যদি ভাগ দিই তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে 10 স্কয়ার আসবে মানে x², আরেকটা আসবে হচ্ছে 1/x²। বুঝতে পারছো? এটাই, এইটা আসে না, বাট এই দুইটা খুব আসে, সব থেকে বেশি এইটা, এইটা আর এই যে এইটা। গুণাত্মক বিপরীত রাশি, যোগাত্মক গুণাত্মক যোগাত্মক বিপরীত রাশি যদি আমরা কি করি যোগ বিয়োগ করি, ঠিক আছে, না যোগ করি, তাহলে হচ্ছে কি শূন্য আসবে, শূন্য মান হচ্ছে শূন্য। আর যদি দুটি গুণাত্মক বিপরীত রাশি কি করি গুণ করি তাহলে মান আসবে 1। এটা সব সময়, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল, ঠিক আছে? এখন দেখো তোমরা যোগাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত বুঝতে পারছো। এখন তাহলে আমাকে এটা একটু ক্লিয়ার করে বলো, কোন সংখ্যার ওই সংখ্যার গুণাত্মক, কোন সংখ্যা ধরি x, ধরি ধরি কোন সংখ্যা x, তাহলে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি কি? x এর গুণাত্মক বিপরীত রাশি কি হবে? 1/x, রাইট? আচ্ছা তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি, সমষ্টি কত বলছে 3। তাহলে x, এটার গুণাত্মক বিপরীত রাশি কি 1/x, সমষ্টি মানে যোগ, যোগ, ঠিক আছে, এই যোগ করলাম ইকুয়ালস টু কত 3। এটাই হচ্ছে আমাদের এটা। এখন আমি তোমাদেরকে
3.2 এই ম্যাথটা অনেকবার করে দিছি। x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা আমি করে দিছি না অনেকবার। এটা কিভাবে ভাঙতাম? 3 আর 2 যদি যোগ করি তাহলে 5, তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা করতাম না? প্লাস থাকলে স্কোয়ার, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস করে দিতাম না? দিতাম তো। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা কি আসবে দেখো, x কিউব x টু দি পাওয়ার 5, আমি আবার ভাঙে দিচ্ছি, বাকি কাজ তোমাদের। x টু দি পাওয়ার 5 এখানে কি, এটা যদি গুণ করি তাহলে 1/x, আবার এটা যদি এটার সাথে গুণ করি তাহলে x, প্লাস এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 5। ম্যাথ শেষ। x কিউব প্লাস 1/x কিউব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস x প্লাস 1/x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাই না? এটাই তো তোমাদের ম্যাথটা ছিল। এখন বাকি হচ্ছে এটা ভাঙাবা, x প্লাস 1/x এর মান আছে, তোমরা এখানে শেষ করে ফেলবা। এটা তোমাদের জন্য ইজ ডব্লিউ, এটা নিজেরা করবা। নিজেরা করে মিলাই দেখবা যে 123 আসতেছে নি। যদি আসে ম্যাথ মিলছে, যদি না আসে তাহলে ভুল করছো। যদি না পারো তাহলে হচ্ছে গ্রুপে আমাদের পোস্ট দিবা, আমরা তাড়াতাড়ি তোমাদেরকে করে দিব, ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের জন্য অনেক দিন হচ্ছে, এই ম্যাথটা তোমাদের এখন পারা উচিত। এখন হচ্ছে তোমাদের মেইন ম্যাথ, যেটা হচ্ছে ওই বনভোজনে এতজন গেছে এতজন যায়নি, এইগুলা। বনভোজনে যাওয়ার জন্য, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করুন। 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হয়। আচ্ছা, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। করলো, 5 জন না যাওয়ায় ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী? আচ্ছা, তো তোমাদেরকে এটা এখন একটু আমি কিছু জিনিস একদম চোখের সামনে এনে দিই। সেটা হচ্ছে, তোমরা মনে করো যে স্কুল থেকে তোমরা কিছু জন স্টুডেন্ট মিলে, মানে তোমরা ফ্রেন্ডরা মিলে একটা সেকশন, সম্ভবত মনে করো 60-70 জনের, তোমরা হচ্ছে এতে গেলে বাসে করে, মনে করো আহ আশেপাশে কোনো রিসর্ট বা কোনো একটু ঘোরার জায়গা আছে, পার্ক আছে, ওগুলাতে গেলে তোমরা ঘুরতে, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও তো এমন কিছু থাকে যে কাইন্ড অফ ওই যে আপা নেহি মানেঙ্গে এরকম টাইপের, বা আবার কিছু কিছু থাকে যে আরে ওরা তো অনেক টাকা মারবে, আমি তো যাবো না। তো এইগুলোর কারণে হচ্ছে অনেকে গেল না, ঠিক আছে? মনে করো 5-6 জনের মতো গেল না, তোমরা 60 জন যাওয়ার প্ল্যান করতেছিলে, তার মধ্যে হচ্ছে 5 জন গেল না। তোমরা তাহলে কতজন গেছো? 55 টাকা। তোমরা 60 জন যাওয়ার ক্ষেত্রে মনে করো তোমাদের হচ্ছে কত, 6,000 টাকা ভাড়া হয়েছে। তোমাদের প্রতিজনের ভাগে কতজন করে পড়তেছিল? 100 টাকা। এখন তোমরা 55 জন করে যাচ্ছ, তোমাদের ভাগে কি এখন 100 টাকা করে পড়বে? টাকাটা বেড়ে যাবে না? 6,000 টাকা তখন 55 জনকে দিতে হচ্ছে। তাহলে ঠিক সেম ভাবে তুমি হচ্ছে এই যে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো, হইলো?
এখন শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক আছে? 5 জন না যাওয়ায় ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। এই পাঁচজন হচ্ছে একটা একটা পার্টি হচ্ছে আব্বা নেহি মানেঙ্গে, ওই 3 ইডিয়টস এর মতো, ফারহানের মতো। আরেকটা পার্টি হচ্ছে ওই যে আরে ওরা তো এত টাকা নিচ্ছে, ওইখান থেকে দেখবি যে অনেক টাকা মারে দিছে, আমি সেই জন্য যাবো না, আমার টাকা আমি মারতে দিব না, খুব চালাক আমি। কিন্তু কি করলো, ট্রিপটা মিস করলো, ঠিক আছে? তো যাই হোক, তারা ট্রিপ মিস করছে করছে, আমাদেরকে তো যেতেই হবে। তো বাসে কতজন যাত্রী গেছে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা প্রশ্ন থেকে শুরু করব। আমরা প্রথমেই ধরি বাসে যাত্রী গিয়েছিল এক্স জন, গেছে না? এখন সব যাত্রী যদি আসতো, অতএব সব যাত্রী আসলে যাত্রী হতো কতজন? যাত্রী কতজন হতো? দেখো 5 জন যায় নাই, 5 জনের সাথে এখানে হচ্ছে এক্স জন গেছিল, 5 জনও যদি যাইতো তাহলে এক্স প্লাস 5 জন, মানে মনে করো তোমরা হচ্ছে 15 জন গেছো, তার সাথে হচ্ছে আরো 5 জন এখন যদি যুক্ত করি তাহলে 20 জন হচ্ছে, সেম এটা। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এই সময় তোমার এই এক্স প্লাস 5 জন যে যাচ্ছে, তাহলে এই হিসেবে লিখবা, এই হিসেবে জন প্রতি ভাড়া, কত, 5,700 ডিভাইডেড বাই কত, এক্স প্লাস 5, এত টাকা, ঠিক আছে? এখন দেখো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, এক্স জন যে গেছে, এক্স জনকে বেশি টাকা দিতে হইছে না? তাহলে 5,700, এটা হচ্ছে কি, এক্স জন গেলে হচ্ছে জন প্রতি ভাড়া হচ্ছে এটা 5,700, একটু ঠিক করে লিখি, কেটে গেছে প্রশ্ন মতে। আচ্ছা, 5,700, এটা হচ্ছে এক্স জন গেলে এই ভাড়াটা। এখন যদি আমি এখান থেকে মাইনাস করি, এখান থেকে 5,700 এক্স প্লাস 5 জন যদি যায়, তাহলে হচ্ছে কত এটার ভাড়াটা, মানে জন প্রতি ভাড়াটা ইকুয়ালস টু কত, জন প্রতি 3 টাকা বৃদ্ধি পাইছে, এটা লিখতে পারবো না? এখানে আমাদের ম্যাথ শেষ, বাকি কাজ এখন তোমাদের। তবুও আমি করে দিই, যেহেতু ম্যাথটা আমি করে দিতে চাইছি। এক্স প্লাস 5, 5,700 এক্স প্লাস 5 মাইনাস 5,700 এক্স ইকুয়ালস টু কত, 3, ঠিক আছে? দেখো এখানে আমি একটু করি, তাহলে হচ্ছে 5,700 এক্স, 5,700 এক্স প্লাস 5,700 ইন্টু 5, 28,500 মাইনাস এক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 15x। এটা কেমনে করলাম, এটাই পাশে নিয়ে গেছি, গুণ করে দিছি, ওইটাই আসবে, গুণ করে দেখো, ঠিক আছে? আমি এখন উপরটা একটু মিশাই দেই, কারণ আমার হচ্ছে এখানে জায়গা লাগবে কিছুটা, কিছুটা না, ভালো পরিমাণের জায়গা লাগবে। দেখো এইটা আর এটা কেটে যায়, তাহলে 3x স্কোয়ার প্লাস 15x, এটা যদি আমি এই পাশে নিয়ে যাই 5,850, এই পাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাসে যাবে কত, 28,500 ইকুয়ালস টু কত, 0, ঠিক আছে? দেখো এখানে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে ওইদিকে বাদ দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এখানে কত আসবে, 9, আর এখানে হচ্ছে 15, তাহলে 3, 5, 0 0 ইকুয়ালস টু 0, 9,500, রাইট? এখন দেখো 9,500 কে আমরা করব, কেমনে করা যায়? দেখো 9,500 কে যদি আমরা ভাঙি, 100 আর 95 যদি গুণ করি তাহলে কত আসবে, 9500। তাহলে 100 মাইনাস যদি 95 করি তাহলে 5 মিলে যাচ্ছে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 95 এক্স মাইনাস 95 টু 0। দেখো এক্স যদি কমন নেই, এক্স প্লাস 100 মাইনাস 95
এক্স প্লাস 100 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এক্স প্লাস 100 এক্স মাইনাস 95 ইকুয়ালস টু কি 0। তাহলে কি লেখা যায় দেখো, তাহলে একটা লিখতে পারি এক্স প্লাস 100, আর একটা ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 95 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু মাইনাস 100, এক্স ইকুয়ালস টু 95। দেখো তো এক্স ইকুয়ালস টু মাইনাস 100 কি সম্ভব? তুমি কি জীবনে দেখছিলে যে মানুষের সংখ্যার আগে কখনো মাইনাস আছে? দেখছো কি? দেখো নাই তো। তাহলে কি এটা এক্স ইকুয়ালস টু মাইনাস 100 এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আর এটা কি, আর এটা কি গ্রহণযোগ্য? তাহলে মেইন অ্যান্সার হচ্ছে x ইকুয়ালস 95। তাহলে 95 জন হচ্ছে কি গেছে, 95 হচ্ছে বনভোজনে গেছে, আর বাকি 5 জন হচ্ছে আব্বা নেহি মানেঙ্গে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ম্যাথ। আজকে থেকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 শেষ। আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। তো সায়েন্স ডায়নামিক্সের সাথেই থাকো। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করতে পারো, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। আমারও অনেক কিছু ভুল যেতে পারে, ভুল হয়ও আমার। তো আমার যদি কোনো ভুল থাকে, তুমি ধরতে পারছো না, তোমার অন্য কোনো ফ্রেন্ড ধরতেও পারলো, যে কারণে হচ্ছে শেয়ার করাটা তোমাদের জন্য বেটার। শেয়ার করা অবশ্য আমার জন্য বেটার, আমার চ্যানেল গ্রো করবে। তো তোমরা হচ্ছে বেশি করে শেয়ার করো, তাহলে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে এটা ছড়াবে, তোমাদের ফ্রেন্ডরাও ক্লাস করবে, তাদের নতুন নতুন প্রবলেম বের হবে, সেটা তোমরা বসে ডিসকাস করতে পারো বা আমাদের গ্রুপে দিতে পারো। তোমাদের জন্য হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে আমি তোমার কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এগুলো নিয়ে আসবো ধীরে ধীরে। ম্যাথ ম্যাথ তো আমি করাচ্ছি, দুটো ম্যাথ আর ফিজিক্স হচ্ছে আমি করাবো। আর হচ্ছে তোমাদের বাংলা ইংলিশের জন্য ধীরে ধীরে মেন্টর নিয়ে আসবো। তো কেবল তো শুরুই তো, একটু আর কি সময় লাগবে সবকিছুতেই। তো আপাতত হচ্ছে আমাদের ম্যাথ আর ফিজিক্সেই আমরা আপাতত কিছুদিন, হয়তো সেটা 2-3 মাসের জন্য আর কি। তারপর হচ্ছে আমাদের সবকিছু মেন্টর আর কি মোটামুটি হয়ে যাবে। তো এই হচ্ছে ক্লাস আমাদের। আর বেশি করে মানে তোমরা লাইক করতে পারো বা শেয়ার, এটা তো বললামই। আর আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজ, আমাদের গ্রুপ, এগুলো হচ্ছে লিঙ্কটাও থাকবে। তো তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা গ্রুপে নক করতে, পোস্ট করতে পারো বা পেজে নক দিতে পারো। তো এই হচ্ছে ক্লাস। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।